ব্যক্তিগত সম্মানহানি ও পরিকল্পিতভাবেই নাকি এআই ভিডিও তৈরি করে জামাত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে টার্গেট করা হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য পোস্ট। কিন্তু ফ্যাক্ট চেক করতে গিয়ে উঠে আসে এক ভিন্ন চিত্র। গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি আসল, বরং সেটাকেই এআই বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা চলেছে ওই দাবিগুলোর মধ্য দিয়ে। ওদিকে রাশেদ খানকে নিয়ে বিগত সরকারের আমলে ভিন্ন ঘটনার পুরনো একটি ভিডিওকে বর্তমান সময়ে হাজির করে গুজব ছড়ানো হচ্ছে। শুধু তাই না, বেলুচিস্তান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ভুয়া মন্তব্য প্রচার করেও ছড়ানো হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক, শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নিই, তারপর আলাপে যাব। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ব্যক্তিগত ভিডিওটি এআই দিয়ে তৈরি, এমন একটি দাবি ব্যাপকভাবে আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিকে এআই দাবি করে ক্রমাগত প্রচার করলে কমেন্ট সেকশন জুড়েও দেখা যায় নানান ধরনের তর্ক বিতর্ক। কিন্তু রিউমার স্ক্যানার, বাংলা ফ্যাক্ট সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসল এবং গাজী নজরুল নিজেও এতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। কিন্তু ভাইরাল ভিডিওটিকে মিথ্যা দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো এআই নির্মিত ছবি, ভুয়া মন্তব্য ও একাধিক বানোয়াট দাবির কোনো সত্যতা মেলেনি। ওদিকে বেলুচিস্তান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নামে একটি আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি। মূলত একটি সার্কাজম পেজের হাস্যরসের উদ্দেশ্যে প্রকাশিত পোস্টকে বাস্তব দাবি করে প্রচার করা হয়েছে। বিশ্বস্ত কোনো সূত্র, গণমাধ্যম বা তার ভেরিফাইড ফেসবুক পেজে এ ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবার গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দিরে পুরোহিতদের ওপর হামলার ভিডিওর দাবিতে একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পোস্টটি ৭৫,০০০-এর বেশি ভিউ অতিক্রম করে। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় দাবিটির কোনো বাস্তব ভিত্তি নেই। ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তরপ্রদেশের একটি মন্দিরে প্রণামীর অর্থ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। রাশেদ খানকে বিএনপির নেতাকর্মীরা মারধর করেছেন এমন দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিটি সাম্প্রতিক নয়, এটি ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময়কার একটি ঘটনার ছবি, যেখানে রাশেদ খানকে স্থানীয় ছাত্রলীগ নেতাদের মারধরের অভিযোগে একই ছবি সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছিল। পুরনো ও ভিন্ন ঘটনার ছবিকে বর্তমান সময়ে বিএনপিকে জড়িয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। আমরা প্রতিবেদনটা দেখে নিলাম, এখান থেকে আলাপে যেতে চাই। আগে তো জানিয়েছি আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। কথা বলেন, চলুন। রাশেদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনাকে অভিনন্দনও। কারণ 2 দিন আগে যে পরিচয়টা আপনাকে দিতাম, নতুন একটা পরিচয় আমরা দিতে পাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা থাকবে, যেহেতু গুরুত্বপূর্ণ একটা পদে আছেন এবং যেভাবে আসলে আপনি কাজ করে যাচ্ছেন সততার সাথে, সেটাই নিশ্চয়ই আপনি এখানেও করবেন। আজকে আমরা একটা শঙ্কাজনক বাস্তবতার মুখোমুখি হয়েছে। শুরুতে সেটা আপনাকে শেয়ার করতে চাই। আমরা জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একটা ভিডিও দেখেছি। সকাল থেকে সেই ভিডিও সবার চোখে পড়েছে। আমরা যখন ফ্যাক্ট চেক করে দেখলাম যে ভিডিওটি আসল, ঠিক সেই সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখছি যে এই ভিডিওটা নাকি এআই দিয়ে বানানো। তার মানে এতদিন এআই ভিডিওটাকে সত্যি বলে প্রচার করা হতো, এখন আমরা দেখতে পাচ্ছি সত্যি ভিডিও এআই বলে প্রচার করা হচ্ছে। কোথায় গিয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা টের পাচ্ছেন আসলে? অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিশেষ করে যে মেয়েটি সম্পর্কে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে, আসলে এই মেয়েটির জন্য আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এটি আসলে ওই মেয়েটির জন্য খুবই নেতিবাচক হয়েছে। দেখেন, এত বয়স্ক একজন পুরুষ এবং তিনি আবার জামাত ইসলামের এমপি, একটি ইসলামিক দলের এমপি, কিভাবে আসলে সম্ভব এই 18 বছরের একজন মেয়ে তার সাথে এ ধরনের অপরাধমূলক কর্মযজ্ঞে লিপ্ত হয়েছিলেন, তাও একটি হোটেলে। এবং ওই এলাকার যারা জনতা, তারা আসলে
ওই জামাতের এমপি কে ধরেছে এবং তার অনেকগুলো বক্তব্য শুনলাম। তিনি একটা পর্যায়ে স্বীকার করেছেন যে তিনি অপরাধ করেছেন এবং একবারই আসলে এখানে এসেছেন। এরপরে আবার দেখলাম যে ওই মেয়ের বাবা, এমনকি ওই এমপির যিনি স্ত্রী রয়েছেন, তারা নাকি পারিবারিকভাবেই বিয়ে দিয়েছে। অথচ এই এমপি ওই মেয়েটির চাকরির জন্য যেখানে সুপারিশ করেছে সেখানে কিন্তু বলা হচ্ছে এই মেয়েটি অবিবাহিত এবং যে তারিখে এই ধরনের ঘটনা আপনার ঘটেছে এর পরে কিন্তু ওই চাকরির জন্য সুপারিশ করা হয়েছে এবং সেখানে তারিখ রয়েছে। সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মেয়েটি অবিবাহিত। তার মানে কি? তার মানে ওই জামাতের এমপি তিনি আসলে অপরাধ করেছেন। পরবর্তীতে হয়তো মেয়ের বাবা বা আরো যারা জড়িত ছিল এর সাথে, জড়িত বলতে দুঃখিত, জড়িত না, মানে মেয়েটির বাবা এবং অন্যান্য বিভিন্ন ব্যক্তিমহল তারা কিন্তু এখন বলছে যে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। সুতরাং এই কথা বলার মধ্য দিয়ে মেয়েটির বাবা হয়তো এক ধরনের হয়তো ওই দল করেন অথবা কোন ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে। আসলে আসলে এবং রাশিদ খান, আমরা যদি পরবর্তীতে ঘটনা হতে পারে। অ্যানালাইসিস করতে যাই আমরা অনেক ডালপালা সেরা উপসেরা অনেক কিছু পাবো। আমরা আসলে ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন হবে, সেখান থেকে তো জানতে পারবো। কিন্তু যেটা ঘটছে আসলে একটা ঘটনাকে নিয়ে এআই বলে চালিয়ে দেয়া, এই যে টেন্ডেন্সি, এই যে প্রবণতা, সেটা সামনের দিনে তো একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করে। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? দেখেন, আহ, আমাকে নিয়ে আসলে এক ধরনের অপপ্রচার জামাত এবং শিবিরের পক্ষ থেকে চালানো হয়েছিল। সেখানে একটি অরিজিনাল ছবি, এই ছবির সাথে একজন মেয়ের ছবি আসলে যুক্ত করা হয়েছিল এবং এরপরে বলা হলো যে আমাকে আসলে পরকীয়া করতে দেখে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা আমার উপরে আসলে হামলা করেছে, আমাকে বেঁধে রেখেছে, নানান ধরনের আমরা দেখলাম যে অপপ্রচার করা হলো। তো দেখেন, ঠিক একইভাবে লক্ষ্য করা যাচ্ছে যে একটি সত্য ঘটনা, যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেটাকে এআই হিসেবে চালানো হচ্ছে। আবার আমরা ওই সময় ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম, আমরা ছিলাম ভিকটিম। আমাদের সাথে একজন নারীর ছবি যুক্ত করে এআই দিয়ে আবার এক ধরনের ভুয়া ফটোকার্ড বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে জামাত ইসলাম, দেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে আমি দায়িত্ব পেয়েছি সচিব পদমর্যাদায়। এই দায়িত্ব পাওয়ার পরে জামাত শিবিরের ঘুম হারাম হয়ে গেছে। এনসিপি নেতৃবৃন্দ দেখলাম এর সাথে যুক্ত হয়েছে, তারা আমাকে নানান ধরনের সমালোচনা, যে আমি আগে গণ অধিকার পরিষদ করতাম, এখন কেন বিএনপি সরকার আমাকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল, সরাসরি রাশিদ খান, একটা বিষয় খেয়াল করুন, বিএনপি নেতা কর্মীরা কিংবা আপনি নিজে অপতথ্যের শিকার হয়েছেন এবং আপনাদের দিক থেকে একটা বড় সন্দেহের তীর থাকে যে জামাতের বট বাহিনী হয়তো এই কাজগুলো করেছে। কিন্তু যখন আমরা জামাতের আমিরকে দেখি অপতথ্যের শিকার হতে বা জামাতের অন্যান্য কোনো নেতা কর্মীরা অপতথ্যের শিকার হন, তারা আসলে কাদেরকে দায়ী করবে? না, আমি সেখানে আসবো। তো আমি যে কথা বলছিলাম যে আমি দায়িত্ব পাওয়ার পরে দেখলাম যে জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ, এমনকি শিবিরের নেতৃবৃন্দ, তারা খুব ক্ষুব্ধ হয়েছে। মানে বিএনপি সরকার কাকে দায়িত্ব দিবে সেটি নিয়ে অন্তর্জালা জামাতের, এনসিপির, মানে তাদের পরামর্শে কেন আসলে নিয়োগ দেওয়া হলো না। দেখেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক আগে থেকে আসলে কাজ করি। আমি একটি দলের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু তার থাকাকালীন সময়েও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কাজ করেছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জানেন, চিনেন। আমার উপর আস্থা বিশ্বাস না থাকলে তো আসলে এরকম রাজনৈতিক দায়িত্ব আমার উপর আসলে তিনি দেন না। তো যাই হোক, আমি যেটি বলবো যে জামাতের আমিরের একটি বক্তব্য আমি শুনলাম যে আমরা কোনো কথা বললেই বট বাহিনী আমাদের ইজ্জতের উপরে হামলা করে, এ ধরনের একটি বক্তব্য সম্ভবত গত পরশুদিন তিনি দিয়েছেন। আসলে বট বাহিনী কারা? বট বাহিনী তো আসলে শিবিরের বা জামাতের আর একটা বাহিনী, অদৃশ্য বাহিনী, এবং তারা এই বট বাহিনী আসলে পালে। দা ডিসেন্ট তারাও মোটামুটি এই রিউমার স্ক্যানারের মতন তারাও বিভিন্ন সত্য মিথ্যা যাচাই বাছাই করে অনেক সময় তারা পোস্ট করে বা নিউজ করে। দেখেন, সেই সময় কিন্তু তারা একটা নিউজ করেছিল যে ডাকসু নির্বাচনে 1 টাকার বিনিময়ে একটা গালি, এরকম বিভিন্ন অ্যাপস নাকি আছে। তো এই কাজগুলো আসলে জামাত ইসলাম করছিল, বিশেষ করে নির্বাচনের আগে তাদের একটি বিশাল বাজেট ছিল। এই মুহূর্তে আমি যে পর্যবেক্ষণ, আমি অনেক সময় আপনার যে কোনো নিউজের কমেন্ট সেকশন চেক করার চেষ্টা করি, এখন দেখবেন যে জামাত ইসলামের ওই যে ফেসবুকের হাইপ, ওই হাইপটা এখন আর নাই। মানুষ কিন্তু এখন মোটামুটি স্পষ্ট যে জামাত ইসলাম আসলে চরিত্র বিক্রি করে রাজনীতি করে। যেমন এই যে জামাতের একজন এমপি, তিনি তার চরিত্র হারিয়েছেন, তিনি এখন
মানুষের সামনে ন্যাংটা হিসেবেই এক ধরনের বলা যায় যে ন্যাংটা হিসেবেই তিনি পরিচিতি পেয়েছেন। মানে তার যে আসলে অপকর্ম মানুষের সামনে হাজির হয়েছে, তাকে বাঁচানোর জন্য জামাত ইসলাম উঠে পড়ে লেগেছে। জামাত ইসলাম দাবি করে যে আমরা সবসময় যে অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা জি গ্রহণ করি। রাশেদ খান, এখনো মূলত পর্যন্ত যে এই ঘটনা, বিরুদ্ধে কোনো আমরা যদি ব্যবস্থা সেই গ্রহণ ঘটনা করে থেকে নাই। একটু বের হই, আমি আপনার কাছে সুনির্দিষ্টভাবে যে প্রক্রিয়ায় একটা সত্যকে মিথ্যায় পরিণত করা হচ্ছে সেই সংখ্যাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনার বিপরীতে অনেক অনেক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মরা কাজ করে, এবং সেই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক তথ্য তুলে আনছে, আবার সেই সঠিক তথ্যটা যে সঠিক সেটা আবার বলছে না বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম। তারপর আপনার মনে হয় কিনা আসলে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে আসলে কোনো রকমের রাজনৈতিক প্রভাব ঢুকে পড়েছে? না, সেটি হয়তো থাকতে পারে। বাট আমার কাছে বরাবরই আমরা আসলে রিউমার স্ক্যানার এইটার তথ্যগুলো আমার কাছে সবসময় যথার্থই মনে হয়েছে। বিশেষ করে আমাদের সম্পর্কে যে সময় নানান ধরনের অপতথ্য এসেছে, তারা কিন্তু যাচাই বাছাই করে সেটি আসলে তুলে ধরেছে। হ্যাঁ, হয়তো বায়াসড থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যারা এই মুহূর্তে বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ভালো করছে। আমি একটা প্রতিষ্ঠানের নামই তো বললাম। তো যাই হোক, আমাদের মনে হয় নিজেদেরও বিবেককে বেশি জাগ্রত করতে হবে, সত্য মিথ্যা বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে প্রধান বিরোধী দল। এই দলের অধিকাংশ নেতাকর্মীরা এক প্রকার অন্ধের মতনই বিশ্বাস করে এই যে এমপি সম্পর্কে যে ধরনের মানে সংবাদ বা ভিডিও প্রচার হলো, এরপরে দেখলাম তারা হাইপ সৃষ্টি করলো যে এআই ভিডিও, নানান ধরনের কথাবার্তা বললো। এরপরে আমরা দেখলাম যারা ফ্যাক্ট চেকিং করে তারা বললো না এটা সত্য ভিডিও। এরপরে তারা বললো যে না, আসলে তিনি তার বউয়ের সাথে সেখানে গিয়েছিলেন। মানে একজন মানে এরকম ছোট্ট একটি মেয়ে, এরকম বৃদ্ধ জামাতের বুঝতে পারছি এমপি রাশেদ খান, কিভাবে আসলে বউ আমরা একটা হয়? বিরতিতে যাব। তো বিরতিতে এইভাবে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করে রেখে যাই। এতদিন ধরে আপনি অভিযোগ করতেন এখানে সমস্যা ওখানে সমস্যা, অপতথ্য ছড়াচ্ছে নানা কিছু, কিন্তু এখন আপনি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে ঢুকে গেছেন, আপনি প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীও বটে। এখন ঠিক এই মুহূর্তে সমাধানের যে পথটা সেটাও আপনার দিক থেকে আসা উচিত, যেহেতু আপনি সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে আছেন, তার মানে আপনার অনেক কিছু করার সুযোগও আছে। যেহেতু আপনি নিজে ভুক্তভোগী অপতথ্য নিয়ে, কাজে আপনার দিক থেকেও চমৎকার কিছু আইডিয়া আসতেও পারে। কি করবেন, কি ভাবছেন আসলে শুধুমাত্র অপতথ্য নিয়ে? তারপর অন্য প্রসঙ্গে আসবো। দেখেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশে যারা গণমাধ্যমে কাজ করে তাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনেক সময় ফটোকার্ড সেটিও কিন্তু এক ধরনের ন্যাক্কারজনক ভূমিকা রাখে। আমি যে ধরনের বক্তব্য দিই, অনেক সময় আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু মিডিয়া এমন ভাবে প্রচার করে শুধুমাত্র ভিউর জন্য, মানুষ আসলে ভুল বার্তা পায়। তো এগুলো আসলে আমাদেরকে পরিহার করতে হবে। এর পাশাপাশি আমি যেহেতু সরকারে কাজ করার সুযোগ পেয়েছি এবং রাজনৈতিক অঙ্গনে আমার আসলে কাজ, তো সেক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে আসলে অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদরা এই অপতথ্যের শিকার হয় এবং তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য, মিথ্যাচার, প্রপাগান্ডা করা হয়। তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু কাজ চলছে এবং বিশেষ করে সাইবার জগৎকে আমি নিয়ন্ত্রণ করা বলবো না, কিন্তু মনিটরিং করতে হবে। বিশেষ করে এই জগৎকে ব্যবহার করে নানান ধরনের অপতথ্য প্রচার করা, এক ধরনের গুজব ছড়িয়ে পরিবেশ ঘোলাটে করা, এগুলো চলছে। এবং আমি মনে করি যে অবশ্যই আমাদের সাইবার পুলিশিং ব্যবস্থা সেটাকে কিভাবে আসলে আমরা বিগত সময়েও এই জিনিসটা কেবল আশাবাদের মধ্যে দেখেছি, এবং এখানে সরকারের অনেক বড় ব্যর্থতা হিসেবে অনেকে চিহ্নিত করেন। প্রথমত, অপতথ্য যারা ছড়াচ্ছে তাদের একজনকেও শাস্তির আওতায় আনা যায়নি, এবং দ্বিতীয়ত টেক জায়ান্টদের সঙ্গে এমন নেগোসিয়েশনও করা যায়নি যে আমরা অনুরোধ করলে তারা যেন সরাসরি অপতথ্যটাকে রিমুভ করে ফেলে। এই দুটো জিনিস নিয়ে কাজ করবেন কিনা আসলে? না, আমি তো স্পষ্ট করলাম যে অবশ্যই এই সাইবার জগৎ যেমনি ভাবে আমাদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের সাথে যোগাযোগ করা, আমাদের আসলে বিভিন্ন ইস্যু বা বিষয় সেটির আসলে প্রচার করা, মানুষকে সচেতন করা, এটি যেভাবে আমরা করি ঠিক একইভাবে মানুষ আসলে এই সাইবার জগতের দ্বারা ক্ষতিরও শিকার হচ্ছে। সুতরাং কিভাবে আসলে এই সাইবার জগৎকে শুধুমাত্র মানুষের উপকারে কাজে লাগানো যায় এবং এই জগৎকে ব্যবহার করে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একটা সময় বলা হতো যে আসলে কথা বলার জন্য তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যারা গালিগালাজ করছে, মিথ্যাচার করছে,
তাদের বিরুদ্ধে অবশ্যই একটা আইন করা দরকার। আইন না করলে কিন্তু মানুষ মনে করবে হ্যাঁ গালি দিলে তো কিছু হয় না, ফেসবুকে গালি দিই, কমেন্টে গালি দিই, আমাকে তো অসংখ্য জামাত এবং শিবিরের কর্মীরা প্রতিনিয়ত গালি দেয়। এমনকি আমি সরকারের দায়িত্ব পাওয়ার পরে যে ধরনের তারা মিথ্যাচার করেছে, যে ধরনের আসলে নেতিবাচক ভাবে আমাকে তুলে ধরার চেষ্টা করেছে, গুজব রটিয়েছে, তো এই বিষয়গুলোকে আপনি আসলে কি বলবেন? আমার কাছে মনে হয় যে খুব বেশি ছাড় দেওয়ার আর সুযোগ নাই। যদি আপনি এই জগৎকে অন্তত আমাদের এই জগৎ ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং অবশ্যই একটি আইন করা দরকার বলে আমি মনে করি। দেখুন, একটা বিষয় আসলে আন্তর্জাতিক মহলে বেশ ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে ভিকটিম সাপোর্ট। ধরুন একজনকে অপতথ্যে আক্রান্ত করা হলো, অপতথ্য দেয়া হলো, সেখান থেকে অপতথ্য যিনি ছড়িয়েছেন তার শাস্তিরও ব্যবস্থা হলো, কিন্তু যিনি অপতথ্যের শিকার হলেন তিনি সামাজিকভাবে, পারিবারিকভাবে যেভাবে হয়রানির শিকার হলেন, সেই জায়গা থেকে উতরে ওঠানোর জন্য সরকারের পক্ষ থেকে সাপোর্টের প্রয়োজন। ধরুন আপনার কথায় আপনার দুটো ছবি অন্তত 6টা গুজবে ব্যবহৃত হয়েছে। আপনি হয়তো রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে আপনি হয়তো কিছুটা হলেও নিজের জায়গা থেকে সোচ্চার, কিন্তু সাধারণ মানুষ যদি এটা মুখোমুখি হতেন কি করতেন? তার তো আসলে সামাজিকভাবে হেনস্থায় হতে হতো। না, অনেকে আসলে এই ধরনের গুজবের শিকার হয়ে আত্মহত্যার জি। পথ পর্যন্ত বেছে নেয়। মানে এরকম ঘটনাও ঘটেছে বলে আমি শুনেছি। অর্থাৎ এই জগৎকে ব্যবহার করে মানুষের চরিত্র হনন করা, মানুষকে আসলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এখন ঘটছে। বিশেষ করে আমি হয়তো রাজনীতি করি, যে কারণে আমি সমালোচনা সহ্য করতে পারি। কিন্তু যিনি রাজনীতি করেন না, যিনি চাকরি করেন বা অন্য পেশায় রয়েছেন বা পড়াশোনা করেন, তিনি তো আসলে সবসময় এটা নিতে পারেন না। সুতরাং আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে আসলে সাইবার জগৎকে কিভাবে আমরা আসলে মানুষের ব্যবহার উপযোগী করতে পারি সে ব্যাপারে আমাদের সবার সতর্কতার প্রয়োজন আছে। এবং আমার কাছে মনে হয় যে সাইবার জগৎ আসলে এবং এই মুহূর্তে যারা বিরোধী দল, জামাত, শিবির, তারা আসলে এই জগৎটাকে নষ্ট করছে। একটা সময় দেখেন আওয়ামী লীগের সময়ও এই ধরনের অপতথ্যর শিকার কিন্তু আমরা হইনি, যেটা আসলে আমরা এই মুহূর্তে হচ্ছি। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, তারা আমাদের অপোজিশন সম্পর্কে এই ধরনের ন্যারেটিভ তৈরি করতো। আজকে জামাত ইসলাম তারা কিন্তু ক্ষমতাসীন না, তারা অপোজিশনে রয়েছে, কিন্তু অপোজিশনে থেকেও তারা কিন্তু আজকে আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কি বলবেন আপনি? মানে জামাত ইসলাম মুক্ত দুনিয়া পেয়ে, গণ অভ্যুত্থানের পরে মুক্ত দুনিয়া পেয়ে তারা আসলে বিপদে জি, পরিচালিত বুঝতে হয়েছে পারছি অনেক জনাব সময়। রাশেদ খান। সামনে বারে নিশ্চয়ই যখন আপনার সাথে কথা হবে তখন নিশ্চয়ই আপনার সঙ্গে জামাতের একজন অতিথিকে আমরা রাখার চেষ্টা করব, যাতে করে আসলে পক্ষ বিপক্ষ দুই জায়গা থেকে মতামত জানতে পারি। সবশেষ ছোট করে একটা বিষয় একটু জানাবেন, যেটা অনেকেই বলেন যে আমরা যখন হয়রানির শিকার হই তখন সাপোর্ট পাওয়ার জন্য যে মামলাটা করি, সে মামলার কিছু প্রক্রিয়া থাকে যেগুলো অনেক লেন্দি, অনেক জট তৈরি হয়। মামলা সহজকরণের প্রক্রিয়াটা কি করা যেতে পারে সেক্ষেত্রে? না, আমার কাছে মনে হয় যে মামলার জন্য অনলাইনেও আবেদনের যে সিস্টেমটা চালু রয়েছে, এবং জিডি করা যায় অনলাইনে। তবে আমাদের দেশের অধিকাংশ মানুষ আসলে অনলাইনে আসলে মামলা বা জিডি করতে আসলে অভ্যস্ত না। তো সেক্ষেত্রে আরো বেশি মানুষকে সচেতন করা, যে কোনো একটি ঘটনা ঘটলে অনলাইনে আবেদন করা, এই কাজগুলো আরো বেশি সহজবোধ্য করা উচিত। এবং আমি মনে করি যারা গালিগালাজ করে, জি। সেটা যে দলেরই হোক না কেন, সেটি সরকারি দল, বিরোধী দল, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং নতুন একটি পরিশীলিত আইন করতে হবে। সেক্ষেত্রে সংসদে আলোচনা হতে পারে। আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বট বাহিনীর বিরুদ্ধে জামাতের আমিরকে সোচ্চার দেখছি, তো সেক্ষেত্রে যারা গালিগালাজ করছে সেই সকল বট বাহিনীর বিরুদ্ধে আইন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জামাত ইসলাম খুব বেশি বাধা দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না। যদিও বট বাহিনী মানে জামাতের বাহিনী, আজকে মানে শিবিরের বাহিনী বট বাহিনী মানে, তো এই বট বাহিনীর আক্রমণের শিকার কিন্তু জামাত শিবির হচ্ছে বলে তারা দাবি করছে। মূলত তারা এই কাজগুলো করে, তার মানে তাদের উপরে মামলা দায়টা মোটামুটি সহজীকরণ যে ভালোভাবেই প্রক্রিয়া চলে গিয়েছে। সুতরাং এই দায় থেকে জি, মামলা সহজীকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নিয়ে আসলে পার্লামেন্টে কথা বলা যেতে পারে এবং আপনি আশাবাদী প্রধান বিরোধী দল সেখানে আসলে সহযোগিতাই করবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনি যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/fakenewscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।